প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনএস টিভির পক্ষ থেকে। দর্শক, আজ আমরা রয়েছি ঢাকা প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা প্রেস ক্লাবের সামনে আউটসোর্সিং কর্মচারীদের একটি আন্দোলন চলছে দীর্ঘদিন যাবৎ। আমরা কয়েকদিন যাবত এই বিষয়টি লক্ষ্য করছি। তারা বিভিন্ন একটি যৌক্তিক দাবি নিয়ে তারা এই রাজপথে অবস্থান নিয়েছেন। তাদের সেই যৌক্তিক দাবিটি কি, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সকলে আমাদের সাথেই থাকবেন। ভাইজান, একটু কথা বলতে চাচ্ছি যে আপনাদের কি দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন? জি, ধন্যবাদ। যে আমরা 15ই আগস্ট থেকে যেটা বলে আসছি, আজও আমাদের সেই একটাই কথা, 2018 সালের 3-8 ধারা বাস্তবায়ন করে আপনারা ঠিকাদারকে হটিয়ে সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তি করবে, আমরা এটাই চাচ্ছি। আমরা তাদের সাথে কোনো বলতে চাচ্ছি না যে আমাদেরকে স্থায়ী করেন, স্থায়ী কর্মীর মতো সুবিধা দেন, আমরা এটা বলতে চাচ্ছি না। আমরা বলছি আপনারা আমাদেরকে চুক্তিবদ্ধই রাখেন, কিন্তু 2018 সালে 3-8 ধারা বাস্তবায়ন করে 600 প্রতিষ্ঠান ঠিকাদার বাতিল করে সেবাদানকারী ব্যক্তির সাথে চুক্তি করবে, আমরা এটাই চাচ্ছি। এই যে ঠিকাদারের কথাটা বলছেন, সেই ঠিকাদার সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে এই ঠিকাদার প্রথাটা কি এবং আপনাদের নিয়োগটা কিভাবে হয়েছিল? ঠিকাদার প্রথা হলো, ঠিকাদার যখন দেশে আউটসোর্সিং প্রথা চালু হয়, আউটসোর্সিং হলো একটা খণ্ডকালীন সময়ের জন্য, একটা আপৎকালীন সময়ের জন্য। যখন সরকারের ব্যয় বেড়ে যায়, এই ব্যয়টা নিরূপণের জন্য সরকার করে কি, সরকার হলো এটা একটা সার্কুলার দেয়, একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়, যেটা হলো ঠিকাদাররা টেন্ডার নেয়। যে সবচেয়ে কম রেট দিয়ে টেন্ডার নিতে পারে সে কাজ পায়। কাজ পাওয়ার পরে সে হলো যারা চাকরি বাকরি প্রত্যাশী, এদের কাছ থেকে সিবি নেয়, নিয়ে আমাদের এক্সচেঞ্জের কাছে দেয়। এক্সচেঞ্জ স্যার এই সিবিগুলো দেখে এই কর্মীগুলোকে ডেকে ভাইবা নেয়, যাকে যোগ্য মনে করে তাকে চাকরি দেয়। আমাদের ভাইবা কিন্তু নেয় ডিপিডিসি, আমাদের কাগজপত্র ভেরিফাই করে ডিপিডিসির অথরিটি কিন্তু আমাদেরকে জাস্টিফাই করে। তারপরে আমাদেরকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপিডিসি করতে বলে। নিয়োগ পাওয়ার পরে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের চেক দেয়। সেই চেকগুলো ঠিকাদার ব্লাইন্ড চেকে সই নিয়ে পুরোটা চেক বই তারা রেখে দেয়। এই যে আপনি বললেন যে ব্লাঙ্ক চেকে সই দিয়ে নিয়ে যাওয়া, ব্লাঙ্ক চেকে সই দিয়ে নিয়ে যাওয়া, এটা তো একটা সরকারিভাবে নিষিদ্ধ একটা কাজ এবং সেটা একটা অবৈধ কাজ। ঠিক আছে, এটার জন্য তো তার সাজা হওয়া দরকার। এই বিষয়টা কি আপনারা জানেন না, আগে থেকে জানতেন না? আমরা শোনেন, আমরা তো সব বিষয় জানি, আমরা যারা ম্যাচিউরড হয়েছি আমরা তো সব বিষয় জানি, কিন্তু সেই সময় তো মানুষ প্রতিবাদ করার মতন স্কোপ ছিল না। হাসিনার আমলে কেউ যদি একটা ন্যায্য কথা বলতো, পরের দিন তার লাশ ভাগাড়ে পাওয়া যেত, পরের দিন তার লাশ নদীতে ভাসতো, পরের দিন তার লাশ গুম করে ফেলাতো। মানে কেউ যদি ন্যায্য কথা বলতো তার চাকরি থাকতো না। সবচেয়ে ছোট শাস্তি হলো তাকে চাকরিচ্যুত করে তার নামে একটা মামলা দিয়ে দিত। এই জন্য মানুষ জীবিকার ভয়ে হোক আর যে কোনো একটা ভয় হোক, মানুষ কথা বলতে পারতো না। আমরা সবই জানি যে ব্লাইন্ড চেক সই করে নেওয়া একটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরও তারা মানে সেই সময় হাসিনার আমলে এই যে যারা বর্তমানে টেন্ডারে আছে, এই যে মুন্সি, আমাদের লোকজনকে ভয় দেখাচ্ছে মুন্সি। এই মুন্সি কিন্তু গোপালগঞ্জের, এই মুন্সি কিন্তু আপনার ফারুক খান, সাবেক মন্ত্রী ফারুক খানের বড় ধরনের একটা দালাল। এই মুন্সি কিন্তু আমার ভাইদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, চাকরি খাবে, এ করবে, তা করবে। হাসিনাকে বিতাড়িত করছি দেখেন, তারপরও মুন্সি কিন্তু একটা অদৃশ্য শক্তির বলে আমার ভাইদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে চাকরি খেয়ে ফেলাবে। আমরা মুন্সিকে সঠিক বার্তা দিয়ে দিতে চাই, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সবার। আপনি করে কমবে খান, আমরা করে কমবে খাই, কাউকে চাকরি হারানোর ভয় দেখাবেন না। তাহলে কিন্তু আপনার অবস্থা ধানমন্ডি 32-এর মতন, আপনার অবস্থা কিন্তু শেখ হাসিনার মতন হবে। আপনি কিন্তু এই দেশের মাটি, এই দেশের জল, এই দেশের বায়ু বাতাস আর পাবেন না। ঠিকাদার আছেন, ঠিকাদার থাকেন, আমরাও চাই আপনি করে কমে খান। আমরা বলছি ঠিকাদার সরকার অন্য কোনো খাতে ইনভেস্ট করুক, আর আমাদেরকে আমাদের মতন করে সরকার প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করুক। তাতে কি হবে, সরকারও ঠিকাদারও করে কমে খাবে, আমরাও করে কমে খাবো। কিন্তু এই মুন্সির দোসররা, আওয়ামী লীগের লেসপেন্সাররা এখন আমাদেরকে ভয় দেখাচ্ছে। তুফাজ্জল হোসেন মুন্সি, যার নাম তুফাজ্জল হোসেন মুন্সি, আমি নামটা অ্যানাউন্স করছি আরও ভালোভাবে। তুফাজ্জল হোসেন মুন্সি এখনও আমাদের ভাই ব্রাদারকে হুমকি দিচ্ছে। তারা কিন্তু 3-4 ভাই আছে এই মুন্সি এন্টারপ্রাইজ নামে, তারা কিন্তু টেন্ডারবাজি করে এই মানুষগুলোর উপরে স্টিম রুলার চালাচ্ছে। তারা 3-4 ভাই কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি বলছি হয়তো বা কালকে আমাকে ফোর্স করতে পারে, আমি তো ভাই ভয় করি না। কারণ আপনি মনে করছেন যে আপনার জীবনের ঝুঁকি রয়েছে এই মুন্সির কারণে? আমার জীবনে ঝুঁকি নাই ভাই, আমি এখন মনে করি না। তার কারণ আমি একজন জুলাই যোদ্ধা। আমি জানি এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি কিভাবে, আমি কৌশল জানি। এই জন্য আমি ওই তুফাজ্জল হোসেন মুন্সি ডোন্ট কেয়ার। তোর মাকে পাঠিয়েছে এই দেশ থেকে, তোকে পাঠাবো 36 মিনিট সময় লাগবে।
তোর তোর অবস্থা ধানমন্ডি 32-এর মতন করে দেবো। তুই হাউমাউ করবি যে সারা বাংলাদেশে আমি একজন আমলা মানুষ হয়ে আমি বাংলাদেশের মানুষে বাংলাদেশে বাস করতে পারলাম না, এটা আমার বড় মানে হাউমাউ করবি তুই। তোকে আমি বার্তা দিয়ে দিলাম আপনাদের মাধ্যমে। আমরা চাচ্ছি তোরাও করে কমে খা, আমরাও করে কমে খাই, কিন্তু আদম নিয়ে কোনো ব্যবসা হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশ থেকে বিতাড়িত হয়েছিল ধিক্ষার নিয়ে, পাকিস্তান থেকে এদেশকে বিতাড়িত করেছিলাম, শেষে পাকিস্তান ক্ষমা চেয়ে কুল পায়নি। আর এরা তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার প্রমোট করার চেষ্টা করতেছে এই আউটসোর্সিং প্রথার নামে। সুতরাং এই তোফাজ্জল হোসেন মুন্সির মতো লোক, হাসিনাকে যদি সব পরিবারে ভারতে পাঠিয়ে দিতে পারি, আর তোফাজ্জল হোসেন মুন্সি তোকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে সময় লাগবে না আমাদের। আমরা বলতেছি ঠিকাদারি প্রথা থাকুক, ঠিকাদারকে দিয়ে লাইন এক্সটেনশন, নতুন লাইন নির্মাণ, লাইন আপডেট, ট্রান্সফরমার ক্রয় বিক্রয়, আপনার হচ্ছে গাড়ির পার্টসপত্র, আমাদের ইকুইপমেন্ট ক্রয় বিক্রয়, সিআরপি প্যানেল, ব্রেকার প্যানেল, অনেক কাজ আছে, অনেক লজিস্টিক কাজ আছে যেটা ঠিকাদারদের করানো যায়। এরা ডিপিডিসি এদেরকে করা, কিন্তু ডিপিডিসি করাচ্ছে না। তার কারণ ডিপিডিসির এক শ্রেণীর মদতপুষ্ট কর্মকর্তারা এই ঠিকাদারদের সাথে জড়িত। নাহলে ঠিকাদারের সাহস হয় কী করে? আমার বেতন যখন কাটে, আমি তখন বলি ভাই আমার পুরো বেতন দিচ্ছেন না কেন, বলে পিয়ন থেকে শুরু করে এমডি পর্যন্ত আমাদেরকে মুসলেখা দিয়ে সালামি দিয়ে চলতে হয়। তাহলে অবশ্যই ডিপিডিসির কেউ না কেউ এর সাথে জড়িত আছে। আর সবচেয়ে বড় কথা, ডিপিডিসির বড় বড় কর্মকর্তাদের স্ত্রী, সন্তান, নাতিপুতির নামে এরা কনসালটেন্সি ফার্ম খুলে, ডেস্কোতে টেন্ডার নাই, ডেস্কোর যারা বড় বড় কর্মকর্তা তারা কনসালটেন্সি ফার্ম খুলে তাদের আত্মীয়স্বজনের নামে ডিপিডিসিতে টেন্ডার নাই। এর অনেক প্রমাণ আমাদের কাছে আছে, অনেক প্রমাণ আমাদের কাছে আছে। যারা আমাদের সাথে সরাসরি না আসলেও, শোনেন, সত্য কোনো দিন চাপা থাকে না। এই যে যারা আমাদের সাথে এই আদম ব্যবসা করতেছে, এটা কিন্তু আমরা যেভাবে ফ্লাশ করছি, নেক্সট টাইম কিন্তু এদের গোমর আমরা ফাঁস করে দেবো। এরা এখন বর্তমানে কার সাথে আঘাত করে আমাদেরকে ভয় দেখায়, এই গোমরও কিন্তু তথ্য আমাদের কাছে আছে। সুতরাং এদেরকে বলছি ভাই, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করায় এই ঠিকাদার নামক যে তোফাজ্জল হোসেন মুন্সির মতো ভাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাধ্যমে এই দেশটাকে আবার বৈষম্যমুক্ত করার জন্য আরও এক ধাপ এগিয়ে যেতে পারি। আপনারাও টেন্ডার নেন, অন্যান্য কাজ করেন, আমাদেরকেও স্ব প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে চুক্তিবদ্ধ হতে পারি, এই সহযোগিতাটা আপনারা করেন। কিন্তু আপনারা সেটা না করে আমাদেরকে চাকরির হুমকি দেখান। আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা কিন্তু জোলাই যোদ্ধা ভাই। হাসিনাকে বিতাড়িত করার কৌশল যদি আমরা জানি, আপনাদেরকে বিতাড়িত করার কৌশল আমাদের জানা আছে। আমরা চাই না এই দেশ থেকে আর কোনো মায়ের সন্তান চলে যাক। আমরা চাই আমরা মায়ের সন্তান, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলে, আমরা সবাই মায়ের সন্তান। আমরা চাই আমরা এই ভূখণ্ডে মিলেমিশে থাকবো। দেখেন, আমরা কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। এই চাকরি করতে এসে যখন আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলাম না, ঠিক সেই সময় কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনে মাথা ঘামাইনি, কারণ আমাদের প্রয়োজন নাই, ডোন্ট নিড। বাট যখন দেখলাম যে আবু সাইদ, মুগ্ধ, এদের মতো নিরীহ ছেলেদেরকে রাজপথে লাশ করে ফেলা দিচ্ছে, হাসিনা এদের বিপক্ষে কথা বলতেছে, তখন আমরা সহ্য করতে পারি নাই যে এটা কিন্তু সভ্য দেশ ভাই। এই দেশকে সভ্য করার জন্য কিন্তু আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিতাড়িত করেছি। এই দেশকে সভ্য করার জন্য কিন্তু আমরা পাকিস্তানের দাবিদারি মেনে নাই, ভারতের দাবিদারি মেনে নিচ্ছি না। হাসিনা কেন এই আমার মুগ্ধ সাইদ এদের বিপক্ষে কথা বলবে? তখন আমরা 17 জুলাই রাজপথে নামি। 17 জুলাই রাজপথে নেমে আমার এই ভাই, আপনারা একটু ক্যামেরাটা ধরেন তার দিকে, আমার এই ভাই, ওই ভাই, আমরা সবাই কিন্তু রাজপথে ছিলাম। আমরা 17 জুলাই গায়েবানা জানাজা করি, আর নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আমরা প্রেস ক্লাবে একটা বিক্ষোভ মিছিল করে আবার চাষাড়া শেষ করে আমরা আমাদের ভাই বেরাদাররা ঘোষণা দেয় যে 18 জুলাই আমরা আবার চাষাড়ায় অবস্থান করব। কিন্তু 18 জুলাই আমরা জোহরের নামাজ পড়ে যেয়ে দেখি যে সেখানে মনে করেন যে 1971 যুদ্ধ আমি দেখি নাই, কিন্তু মনে হচ্ছে যেন 1971 যুদ্ধ আমার চোখের সামনে ভাসতেছে। নিরীহ পোলাপান দেখি রাস্তার পরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমরা তাদেরকে হসপিটালে ভর্তি করি, ছোট আগুন করি। এই আগুনে ওরা কিন্তু ওই যে টিয়ার গ্যাসের সেল, এটার মানে ঝাঁজটা কেটে যায়। তারপরে দেখি যে পুলিশ আমাদের দিকে তেড়ে আসে। মাত্র 50 মিটার দূরে পুলিশের সাথে আমাদের হাতাপাই হচ্ছে। এই ভাই, এই যে এনার দিকে একটু ক্যামেরা ধরেন, এই ভাই কিন্তু টিন দিয়ে পুলিশকে প্রোটেক্ট করেছে। আর আমি কিন্তু জীবনের মায়া ত্যাগ করে হাতে ইট আর লাঠি নিয়ে কিন্তু পুলিশকে প্রোটেক্ট করেছি। তারপরে পুলিশ আমার উপরে নির্বিচারে গুলি চালায়। আমার মাথার এখান থেকে সেলাই শুরু করে আমার হাত পর্যন্ত সব এখনও ক্ষতবিক্ষত। এই দেখেন আমার হাতে এখনও গুলির চিহ্ন আছে। আমার কালকেও একটা অপারেশন হবে, আপনাদের দোয়া রাখবেন আমি যেন সুস্থ হয়ে অপারেশনটা করতে পারি।
আমরা তখন 18 জুলাই গুলিবিদ্ধ ঢাকা মেডিকেলে ভর্তি হই। তারপরে 19 জুলাই শামীম ওসমানের ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, পেটুয়া বাহিনী আমাদেরকে খুঁজতে থাকে মেরে ফেলার জন্য। ভাই জীবন বাঁচানোর তাগিদে এই ভাইদের কর্মরক্ষা করার জন্য আমি আত্মগোপনে চলে যাই। তারপরে ঠিক আবার 24 জুলাই আমি আবার ফিরে আসি, এসে আবার রাজপথে থাকি। এই রাজপথে থেকে যখন হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি সমূলে, হাসিনা পরনের কাপড় ছাড়া কিন্তু কিছু নিয়ে যেতে পারে নাই। আত্মফজল হোসেন মুন্সি ভাই, আপনার মতো মানুষ আপনি কিন্তু লুঙ্গি পরে ছাড়া এই দেশ থেকে আর কিছু নিয়ে যেতে পারবেন না। সুতরাং আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আপনার হাতে হাত মিলিয়ে, আপনার মতো ঠিকাদারের সাথে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে বৈষম্যহীন করি। সরকারকে আরেক ধাপ এই বৈষম্যহীন করার জন্য আমরা সহযোগিতা করি। কিন্তু তোফাজ্জল হোসেন মুন্সি ভাই, আপনারা কিন্তু আমাদেরকে সন্ত্রাসীর ভয় দেখাচ্ছেন, চাকরির ভয় দেখাচ্ছেন, বিভিন্ন হুমকি দিচ্ছেন। আমরা কিন্তু আপনাদের হুমকি খাবো না। হাসিনার হুমকি খায় না, পুলিশের হুমকি এখনও খায় না। আর আপনি তো কোথাকার যদু মধু চদু। জি না, আমাদেরকে অপারেট করার জন্য ঠিকাদার অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বাবদ আমার ঠিকাদার 2,02,331 টাকা পার মান্থ পায়। আর আমাদের গাড়ি আর ড্রাইভারকে অপারেট করার জন্য এই দিক থেকে আলাদা একটা 90,095 টাকার একটা অ্যামাউন্ট পায়। এটা কিন্তু ঠিকাদারের প্রাপ্য। এটা কিন্তু ঠিকাদার পেয়ে যাচ্ছে 2,02,131 টাকা। এটা কিন্তু পুরো ঠিকাদারের লজিস্টিক প্রাপ্য এটা। কিন্তু তারপরও ঠিকাদার প্রতি মাসে আমাদেরকে বলে যে পিয়নের থেকে শুরু করে এমডি পর্যন্ত তাদের নাকি দিতে হয়, নাহলে নাকি ফাইল সই হয় না। এই জন্য তারা আমাদের কাছ থেকে টাকা কেটে রাখে। আবার দেখেন, আমরা যদি কথা বলতে চাই, জি এটা ওরা বলে, কিন্তু ডিপিডিসির এমডি, আমি ওনার সাথে সরাসরি কয়েকবার সাক্ষাৎ করেছি, উনি বলছে আমি 1 টাকা কোথা থেকে ঘুষ খাই না, যদি কেউ প্রমাণ দিতে পারে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু জানি না কোন অদৃশ্য বলে ঠিকাদার এমডির নাম পর্যন্ত নেয় যে পিয়ন থেকে শুরু করে এমডি পর্যন্ত এদের নাকি ঘুষ দিতে হয়, না দিলে নাকি ফাইল সই হয় না। তাহলে এর সাথে নিশ্চয় ডিপিডিসির বড় বড় কোনো কর্মকর্তা জড়িত আছে। জি, আমাদের ভাইদের বেতন 20,000 টাকা, আমার বেতন 25,000 টাকা। আমাকে আগে দিত 18,000 টাকা, তারপরে দিত 20,000 টাকা। এই যে এক্সট্রা টাকাটা, এই এক্সট্রা টাকাটা তারা কেটে নেয়। তারা কেটে নিয়ে জাস্ট তার পরিবারের সন্তানের ভরণ পোষণ করে, এর চেয়ে বেশি কিছু না। এর আমাদের কাছ থেকে কেটে নেয়, নিয়ে তারা কি করে, শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল, বঙ্গবন্ধু পরিষদ, এখানে তারা বিভিন্ন সময় ফান্ড দিত। এই ফান্ড কোথা থেকে দিবে, এই আমাদের কাছ থেকে নিয়ে দিত। কিন্তু আমরা বলছি ওই ফান্ড যেহেতু বন্ধ হয়ে গেছে, তো আমাদের কাছ থেকে টাকা নেওয়াটা বন্ধ করতে হবে। এই জন্য ঠিকাদারকে বারবার বলেও যখন হচ্ছে না, এই জন্য আমরা বলছি সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের শ্রম উপদেষ্টা, আমরা আপনাদেরকে বলছি যে এই ঠিকাদার হটিয়ে 2018 সালে 3-8 নীতি বাস্তবায়ন করে আপনারা স্ব প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি করে দেন, ঠিকাদারকে আপনারা অন্য সাইডে ইনভেস্ট করেন। ধন্যবাদ আপনাকেও।